হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গল্পটি একজন বাবার গল্প। আজকে বাবা দিবসে বাবাকে নিয়ে একটি গল্প লিখছি, কোনো এক বাবার গল্প। ছেঁড়া লুঙ্গিকে কীভাবে ভাঁজের মধ্যে লুকিয়ে পড়তে হয় বাবার কাছ থেকে শিখেছিলাম। অনেক যত্ন করে লুঙ্গি পরতেন বাবা। এক লুঙ্গিতে ৩-৪ বছর অনায়াসে পার করে দিতেন। ছোটবেলায় বাবার পরনে নতুন লুঙ্গি ঠিক কখন দেখেছি আমার মনে পড়ে না। নিজের জন্য নতুন কাপড়, এটা যেন তিনি ভাবতেই পারতেন না। এটাকে স্রেফ বিলাসিতা আর অনর্থক অর্থ অপচয়ের কাতারেই রাখতেন। আমার বড় বোন অনেক করে বলতেন বাবাকে একটা নতুন জামা নেওয়ার জন্য। বাবা কয়েক বছরের পুরনো কিন্তু দেখতে নতুনের মতো ঝকঝকে জামাগুলো দেখিয়ে বলতেন, এই দেখো আমার কত জামা। টানাটানি সংসারে নিজের জন্য নতুন কাপড় কেনার বিলাসিতা একদণ্ডও পছন্দ ছিল না বাবার। কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের আপ্যায়ন খরচটা যেন ওনার গায়েও লাগতো না। আমাদের শিক্ষকদের তিনি ঠিক ততটুকুই ভালোবাসতেন যতটুকু তিনি আমাদের বাসতেন। 1 মাস এই খরচটা বাঁচালে নতুন কাপড় কিনতে কোনো বেগ পেতে হয় না। একটা ছোট্ট টেবিলের 3 পাশে চেয়ার টেনে আমরা 3 ভাই বোন পড়তাম। মাঝখানে কেরোসিনের কুপিটা জ্বলত। প্রতিদিন বাবা কেরোসিন কিনতেন অল্প অল্প। দোকানে যাওয়ার আগে বোতলে থাকা তেলগুলো আরেকটি বোতলে জমিয়ে রাখতেন। যদি কোনো দিন তেল কিনতে না পারেন, তাহলে জমানো কেরোসিন থেকেই সেই রাতটা পার করিয়ে দিতেন। কেরোসিন সাশ্রয়ের জন্য যে কুপির সুতোটা জ্বলত, সেটা টেনে একটু ছোট করে দিতেন মা, যাতে আলোটা ছোট হয়ে দীর্ঘ সময় জ্বলে। আমাদের টেবিলের হাত পাঁচেক দূরে আরেকটি চেয়ারে বসে থাকতেন বাবা। সেই সন্ধ্যা থেকে মাঝরাত অবধি আমাদের বিছানায় যাওয়ার অনুমতি দিয়েই তারপর তিনি বিছানা ধরতেন। শুধুই কি বসে থাকা? কিছুক্ষণ পর পর তিনি গল্প বলতেন, জীবনের গল্প, জীবনে হেরে যাওয়ার গল্প, জয়ের গল্প, মানবতার গল্প, মমতার গল্প, মানুষের গল্প, জীবনে টিকে থাকার গল্প, একাগ্রতার গল্প, অধ্যবসায়ের গল্প, এত গল্প। জীবনের এমন কোনো শাখা নেই যে শাখার গল্পগুলো বাবার মুখে শোনা হয়নি। পড়ালেখার ফাঁকে ফাঁকে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম বাবার গল্পগুলো, আর সেই গল্পের একজন হয়ে যেতাম কখনো কখনো। নিজের অজান্তেই সেই গল্পের আল ধরেই চলতাম আমরা। সম্বিত ফিরে পেয়ে আবার লেখাপড়ায় মন দিতাম। পূর্ণিমার রাতগুলোতে উঠোনে উঠোনে ছেলেমেয়েদের খেলাধুলার পসরা বসত। সারা বাড়ি গম গম করত হই হুল্লোড়ে। আমরা থাকতাম পড়ার টেবিলে, বাবা থাকতেন একই জায়গায়। হইচইয়ের মধ্যে আমাদের মনোযোগ ভ্রষ্ট হতে দেখলে বাবা একাগ্রতার গল্প জুড়ে দিয়ে শেষে বলতেন, মনে রেখো, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি একা বসে রব কর্তব্য সাধিতে। তারপরে এই ভাবটা সম্প্রসারণ করে বুঝিয়ে দিতেন একাগ্রতার গুরুত্ব। সত্যি সত্যি এরপর আমরা আর কিছুই শুনতে পেতাম না। ছেলেমেয়ের হৈ হৈ কিংবা বিয়ে বাড়ির রই রই, কোনো কিছুই এই 2 কানের ত্রিসীমানার হদিশও খুঁজে পেত না। বাবার অসচ্ছলতা ছিল চাল ডাল কেনার ক্ষেত্রে, কিন্তু খাতা কলম কেনার সময় কোনো দিনও অসচ্ছলতা দেখিনি। 1 রিম খাতা, কয়েক ডজন কলম একবারেই কিনে রাখতেন বাবা। বলে রাখতেন, খাতা কলম ফুরিয়ে যাওয়ার 1 সপ্তাহ আগেই যেন বলে রাখি। দৃঢ় স্বরে বলতেন, যেভাবেই হোক উপোস থেকে হলেও তোদের খাতা কলম আমি সংস্থাপন করে রাখবই। একদিন পড়ার টেবিলে মাঝখানে থাকা কেরোসিন কুপির অবসান হলো। বাবা হাতে করে নিয়ে এলেন একটা হারিকেন। কেরোসিন কুপির কালো ধোঁয়ায় আমাদের নাকি ক্ষতি হচ্ছে, সেটা ভেবেই হারিকেন নিয়ে এলেন। তাতে বাবার ঝক্কি ঝামেলাই বেড়ে গেল। হারিকেনে তেল বেশি লাগে, আবার এর ফিতাটাও কিনতে হয়, তবুও তিনি হারিকেন জ্বালাবেন। হারিকেনের অনেক সুবিধা আমরা পরখ করতে লাগলাম। চাবি দিয়ে হারিকেনের আলো ছোট বড় করা যায়।
চোখে আলো না পড়ার জন্য ছোট ছোট কাগজ চিমনিতে আটকে দিল। চোখে আরাম পেত। ঝড় বাদলার দিনে হারিকেন নিয়ে বাইরে উকি দেওয়া যায়। 10 কি 12 বছরের মাথায় আমার বাবা তার বাবাকে হারিয়েছেন। এই ছোট্ট শিশু বালকটি সংসারের একমাত্র পুরুষ। সংসারের পুরো ঘানি একাই টেনে নিয়ে যেতে হলো বালকটিকে। চাষের জমি দেখাশোনার পর মা বোনের জীবিকার রসদ জুগিয়ে নিজের জীবনের রসদ জোগানোর কোনো ফুরসতই যেন মিলত না তার। তবুও পড়ালেখার প্রতি দুর্নিবার আসক্তি এই অদম্য বালকটিকে দমিয়ে রাখতে পারেনি। শত প্রতিকূলতা পেছনে রেখে হাই স্কুলের গণ্ডি মারিয়ে কলেজের দোরগোড়ায় পৌঁছে যান এতিম কিশোর। কিন্তু ততদিনে দামামা বেজে ওঠে হানাহানির। ছেলেটিকে একা পেয়ে কিছু লোভী প্রতিবেশী তার জমিজিরাত নিয়ে টানা হেঁচড়া শুরু করে। আর এই বিশৃঙ্খলায় বই খাতা কলমের সঙ্গে মিতালি গড়ে তোলা ছেলেটির জীবনে এক ঝোড়ো সন্ধ্যা নেমে আসে। ছেলেটি একা। এই ঝড়ে অনেক কিছু হারিয়ে ফেলে ছেলেটি। হারতে হারতে জীবনের ঘানি টেনে নিয়ে যায় সামনে। ঝড়ে ঝড়ে রাত আরও গভীর হয়। ঝড়ময় জীবনের এক সময় তার জীবনে এক এক করে আমরা আসলাম। লেখালেখির উৎসাহ কিংবা গুণাগুণের ছিটেফোঁটা যদি আমার মধ্যে থেকে থাকে, তবে সেটা আমার বাবার কাছ থেকে পাওয়া। চাল ডাল সংস্থানের জন্য সারাদিন খাটাখাটির পরও দেখতাম অবসর সময়টুকুতে তিনি শরৎ সমগ্র, বঙ্কিম সমগ্র কিংবা গল্পগুচ্ছে ডুবে আছেন। শুধু সাহিত্য নয়, আইনের বই, যে কোনো ধরনের বই পেলেই ডুবে থাকতেন। আমরা নতুন ক্লাসে উঠলে আমাদের নতুন বইগুলো তিনিই প্রথম পড়ে নিতেন। লেখাপড়ার প্রতি আমার বাবার এমন আগ্রহ একাগ্রতা দেখে আমাদেরও বইগুলোর সঙ্গে গভীর সংখ্য গড়ে উঠেছিল এবং সেই জন্যই লেখাপড়া ছেড়ে উচ্ছন্নে যাওয়ার পথ কখনোই আমাদের জন্য খোলা থাকেনি। প্রবন্ধ লেখন কিংবা রচনা লেখন ছোটবেলায় কখনই ব্যাকরণ বই থেকে শিখতে হয়নি। আমার বাবা নিজের হাতে নিজের মতো করে লিখে নোট করে রাখতেন। বাবা হাত পাঁচেক দূরে চেয়ার থেকে বলা শুরু করতেন, সাইক্লোন রচনা আসতে পারে, তাই তিনি সে সম্পর্কে বলতেন। আমার বড় ভাই লিখতে থাকেন। আমার স্পষ্ট মনে আছে বাবার মুখে ঘূর্ণিঝড়ের রাত দিনের সেই বর্ণনাটি সাহিত্যের চেয়ে কোনো অংশে কম ছিল না। আরবি, বাংলা, ইংরেজি সনের তারিখগুলো কখনোই বাবার ভুল হতো না। যন্ত্রে তার স্মৃতিশক্তি মাপতে পারলে নির্ঘাত অনেক উপরেই দেখতে পেতাম। প্রতিবেশীর অনেকেই এসে জিজ্ঞাসা করা মাত্রই তিনি তারিখ বলে দিতেন। আমাদের 14 গোষ্ঠীর নামও বলে দিতেন ফরফর করে। বাবার হাতের লেখা ছিল দেখার মতো। সাদা কাগজে সুতো টানা লাইনের মতন সোজা। একদম ছোটবেলায় বাবা আমাদের এমন কৌশলে বর্ণমালা ও অঙ্ক শেখাতেন যে ভুলে যাওয়াটাই অসম্ভব হয়ে যেত। শেখানোর সময় বিরক্তি কিংবা রাগের মতো বস্তুগুলো কখনোই বাবার ধারে কাছেও ঘেঁষতে দেখেনি। তার দেখানো পথে যখন একটি অঙ্ক ঠিকভাবে করে ফেলতাম, বাবা তখন হাততালি দিয়ে সাবাস সাবাস বলে চিৎকার করে উঠতেন। আমাদের প্রাইমারি স্কুলের অফিসের একটি ফলকে আমার বাবার নামটি পরপর 3 বার লেখা রয়েছে। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নাম ফলক। ওখানে পরপর আমাদের ভাই বোনদের এবং তার পাশে আমাদের বাবার নাম। হয়তো এই ফলকটি আমাদের নিয়ে আমার বাবার স্বপ্নে দৃঢ়তা এনে দিয়েছিল। ছেলেদের পাঠ্যচ্যুত না করানোর জন্য তিনি হয়তো তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। আর এই কঠিন সিদ্ধান্তটিকে তাকে ঠিক কয় বেলা আহারচ্যুত রেখেছিল আমার জানা নেই। পড়ালেখার মতো এমন দুর্গম পাথুরে রাস্তাটি তিনি সুকৌশলে আমাদের জন্য মসৃণ করে দিয়েছিলেন। খালি পায়ে চলতে গিয়েও কখনো বুঝতে পারিনি কী পরিমাণ ঘামে, চোখের জলে রাস্তাটি কুসুমাস্তীর্ণ ছিল। 2008 সালের 24শে নভেম্বর বাবা তার ছেলেমেয়েদের নিজের গন্তব্যের কাছাকাছি পৌঁছে দিয়ে নিজেই চিরকালের গন্তব্যের পথ ধরেন। সুখ কি? আমি জানি বাবা, সুখের সংজ্ঞাটি আপেক্ষিক। তুমি চাইলে আমাদের কাজে ঠেলে দিয়ে যাবতীয় জাগতিক সুখের হিসাবটি কড়ায় গণ্ডায় বুঝে নিতে পারতে। কিন্তু সুখের আপেক্ষিক বা তত্ত্বের যে ধারায় তুমি নিজের শীর্ণ শরীরটাকে পুড়িয়ে পুড়িয়ে আমাদের জন্য বিরাট মহীরুহের যে শীতল ছায়া রচনা করে গেলে, ঠিক কত প্রজন্ম ধরে
তার স্তুতি গেয়ে শেষ হবে তা আমার জানা নেই। বাবা, যেখানেই থেকো সুখে থাকো। আজকের গল্প এখানেই শেষ করছি। নমস্কার।